তুমি খেয়ে নি। বন্ধু আবার কি করছে বলছে, ওকে দোস্ত। আপনি তাকে দিয়ে আপনি আপনার কাজে চলে গেলেন। এবার আপনার বন্ধু কি করলো, ওই টোকেনটা পকেটে নিয়ে সে হলের রুমে চলে গেল। কারণ কি? তা সে একটু আগে একটা জায়গায় গিয়েছিল, সেখানে সে বিরিয়ানি খেয়ে আসছে। তার দুপুরে খাওয়ার আর কিছু নাই। এখন সে টোকেনটা নিয়ে রুমে গেল। আমার প্রশ্ন এখন কয়েকটা, সেটা হলো নাম্বার ওয়ান প্রশ্ন, সে যদি রাতের বেলা ওই টোকেন নিয়ে ক্যান্টিনে যায় তাহলে কি তাকে খাবার দিবে? প্রশ্নের উত্তর হলো হ্যাঁ, রাতে যদি সে টোকেন নিয়ে খাবার খেতে যায় তাহলে তাকে খাবার দেয়া হবে। তাহলে দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, যে এই টোকেনটা কিনেছিল একজন কিন্তু এখন খরচ করবে আর একজন, এইটা কি ক্যান্টিন ম্যানেজার অ্যালাউ করবে? হ্যাঁ, অ্যালাউ করবে। কারণ এইটা হলো যার কাছে এইটা থাকবে টাকার মতো, চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে, এরকমের একটা ইস্যু। আপনাদের সাথে আমার এই গল্পটা জমতো যদি আর একটা সেশন আগে থাকতো, যেখানে হলো টাকা, মানি মানি এবং কারেন্সির হিসাব নিকাশ যদি হিস্ট্রি, তাহলে আরো ভালো সুবিধা হতো। যাই হোক, যে আপনি চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে, এরকম যদি ইস্যু, হ্যাঁ এটা করবে। তার মানে আমরা বলতে পারি যে এই আহ, আমরা যেটা বলতে পারি সেটা হলো, এই মহসিন হলের ক্যান্টিনে এই যে টোকেন, এইটা কিন্তু টাকাকে রিপ্রেজেন্ট করে। এটাকে কি করে? টাকাকে রিপ্রেজেন্ট করে। এবং এইখানে টাকাকে রিপ্রেজেন্ট করে বলেই তো এইটা আপনি দুপুরে না খেয়ে বিকেলে আপনি খেতে পারেন। আবার এই টোকেন নিয়ে যদি আপনি এফ রহমান হলে যান তাহলে কিন্তু আপনি কোনো খাবার পাবেন না। তাহলে আমি যেটা বলতে চাই সেটা হলো এই, যে একটা জায়গায় একটা গ্রুপ তারা যদি কোনো একটা কিছুকে টাকা হিসেবে বিবেচনা করতে চায় তাহলে সেটা কিন্তু তারা করতে পারে। মানেটা কি? মানেটা আপনি সারা পৃথিবীকে যদি দেখেন, সারা পৃথিবী আসলে টোকেন সিস্টেমই চলে। বিষয়টা কি আরো খোলাসা করি। সারা বাংলাদেশের মানুষ যেটাকে টাকা বলছে, ইন্ডিয়ার মানুষের কাছে সেটা টাকা না। ইন্ডিয়ার মানুষের কাছে যেটা টাকা বা তাদের যে রুপি, সেইটা কিন্তু বাংলাদেশের মানুষের কাছে টাকা না। তখনই হবে যদি আপনি এটাকে এক্সচেঞ্জ করার সুযোগ থাকে। তার মানে একটা সার্টেন কমিউনিটি যদি তারা কোনো নির্দিষ্ট কোনো একটা জায়গায়, একজন আব্দুল্লাহ আবরার উনি বলছেন ক্লাস রেকর্ড দেওয়া হবে কিনা। হ্যাঁ, রেকর্ড আমি করতেছি। রেকর্ড তো এই যে এখন করি নাই। হইতেছে স্যার, রেকর্ড উঠছে তো। রেকর্ড তো আমিও করছি কিন্তু দাঁড়ান, এই এইটা এসে আমার রেকর্ড করতে আমি ভুলে গেছি। না, রেকর্ডিং হচ্ছে তো, রেকর্ড হচ্ছে। ওকে, রেকর্ড হলে আপনাদেরকে আমি দিয়ে দিব। এই রেকর্ড ওই মিজানুর রহমান পাশাওয়ার সাথে আমি শেয়ার করব, আপনারা তার থেকে নিয়ে নিন। তো যেটা বলছিলাম যে বাংলাদেশের, তাহলে মহসিন হলের যারা আছে তারা একটা সার্টেন গ্রুপ, তারা কিন্তু এই টোকেন রে তারা মানি হিসেবে মাইনে নিছে এবং তারা এই খাওয়া দাওয়াটা এটা করে। তার মানে হলো কোনো একটা গ্রুপ তারা যদি চায় কোনো একটা নির্দিষ্ট কোনো বিষয়কে তারা টাকা হিসেবে মেনে নিবে, এটা কিন্তু তারা করতে পারে। সে কিন্তু ঘটনা হলো সারা পৃথিবীতে যে টাকা বা কারেন্সি আমরা দেখি, এইটা হলো অথরিটি, ওই দেশের অথরিটি এটা মেনে নিছে। তারা মেনে নেয়ার কারণে সেইটা হলো, জাস্ট এ সেকেন্ড, যেরকম বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ ব্যাংকের যে সরকার, তারা বলছে যে এইটা টাকা, ইন্ডিয়ান গভর্নমেন্ট এটাকে বলছে টাকা, এই জন্য আমরা এটাকে টাকা বলছি, কিন্তু আসলে এটা সার্টেন কমিউনিটির টাকা। ঠিক এরকম কোন একটা মানুষ যদি বিবেচনা করে যে আমরা এখানে এটাকে টাকা বললাম, ধরে নেন যদি মহসিন হল আর এফ রহমান হলের মধ্যে যদি এরকম চুক্তি হয় যে তারা একজন আর একজনেরটা টাকা হিসেবে তারা মেনে নিবে, তাহলে সেটা কিন্তু আসলে টাকা হতে পারে। অর্থাৎ মহসিন হলের টোকেন নিয়ে সে ধরেন এফ রহমানে যদি যায় তাহলে তারা খাবার দিবে। যদি এরকমের হয়, টোটাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো হল আছে সবগুলো হলে একটা সেন্ট্রালাইজ টোকেন হবে, যে যে কোনো হল থেকেই খেতে পারবে, কোনো সমস্যা নেই। এরকম হলে আপনি খেতে পারবেন। এরকম বিদেশের অনেকগুলো জায়গা আছে, আপনার শুধু কার্ড আছে, এই কার্ডটা নিয়ে আপনি যে কোনো হল থেকেই খেয়ে ফেলতে পারবেন। তাহলে আমরা যেটা বলতে চেয়েছি সেটা হলো, সার্টেন একটা গ্রুপ কোনো একটা বিষয়কে যদি তারা বলতে চায় যে এটাকে টাকা রিপ্রেজেন্ট করতে চায়, তাহলে সে কিন্তু সেটা করতে পারে। এটা করা যায়, এতটুকু তো আপনারা বুঝছেন, তাই না? এবার আসেন, মানুষজন অনেক আগে থেকেই তারা চিন্তা করছিল যে আমরা এই যে
গভর্নমেন্ট যে টাকা পয়সা যেটাকে বলছে বাংলাদেশি টাকা, ধরে নেন আপনার ব্যাংকের অ্যাকাউন্টে 20 লাখ টাকা আছে। 20 লাখ টাকা থাকলে, ওকে আমার আর বেশি সময় নেই, 20 লাখ টাকা যদি থাকে তাহলে সেই 20 লাখ টাকা যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে থাকে, তাহলে আপনি যেটা করবেন যে ধরেন জরুরি প্রয়োজন আপনার বৃহস্পতিবার, আপনি যদি এই টাকাটা তুলতে চান আপনি তো তুলতে পারবেন না, কারণ বুথে বলা হয়েছে আপনি 5 লাখের বেশি একদিনে তুলতে পারবেন না। যদি সেরকমের হয় আপনার 20 লাখ টাকা থাকলেও আপনি কিন্তু প্রয়োজনে তুলতে পারবেন না, বা কারো মেডিকেল এমার্জেন্সি আছে, তাহলে তাকে রোববার পর্যন্ত ওয়েট করতে হবে, অথবা বুথ থেকে সে 1 লাখ 2 লাখের বেশি তুলতে পারবে না, এবং তাকে সার্ভিস চার্জ দেওয়া লাগবে, এক্সাইজ ডিউটি দেওয়া লাগবে, ভ্যাট দেওয়া লাগবে। এই জন্য কিছু মানুষ তারা অনেকদিন আগে থেকেই বলছে আমার টাকা আমি যেমনি ইচ্ছা কেমনে খরচ করব, গভর্নমেন্টের এত খবরদারি আমি পছন্দ করি না। তারা নিজেরা একটা অনলাইনে একটা টাকা বানাইতে চায়। কিন্তু অনলাইনে একটা সমস্যা হলো এই, যে কোনোভাবেই অনলাইনের সবকিছু একটা আরেকটার সাথে, অর্থাৎ কপি করে ফেলা যায়। ধরে নেন আমি আপনাদেরকে যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের স্লাইডটা যদি শেয়ার করবো, আপনারা যদি এটা 100%-কে যদি সেন্ড করেন, 100 জন মানুষকে যদি পাঠায় দেন, 100 জনের কাছেই এর কপি থাকবে। তার মানে এটা চাইলে আপনি থাউজেন্ডস অফ, এটা শত শত হাজার হাজার আপনি এটা করতে পারবেন। কিন্তু অনলাইনের এই সমস্যাটা, এখন টাকা হইতে হইলে কোনো কিছু, সেটা হলো আপনার কষ্ট অর্জন করতে হবে, আর্ন করতে হবে, খরচ করলে এটা কমতে হবে। এটা যদি কপি করে বাড়ানো যায় তাইলে এটা টাকা হয় না। বিকাশের যে ওয়ালেটে আপনার যে টাকা আছে, এটা যদি আপনি ইচ্ছা করেই ওখানে যদি ডিজিট ঢুকাইতে পারেন তাইলে আর এটা টাকা হইতে পারবে না। সারা পৃথিবীর মানুষ এটা অনেক দিন ধরে চেষ্টা করে, কিন্তু তারা এটা করতে পারছিল না। পরে 2017 সালে এসে যে ঘটনা যেটা ঘটলো সেটা হলো, 2009 সালে একজন ভদ্রলোক, তার নাম সাতোশি নাকামোতো, এক ভদ্রলোক বা একাধিক লোক, কে এটা এখনো জানা যায় না, সে একটা পেপার পাবলিশ করলো এবং সেখানে সে বলল যে আমি একটা পিয়ার টু পিয়ার এরকমের একটা সলিউশন বের করছি, সেই সলিউশনের মাধ্যমে আমি দেখাচ্ছি যে এখন থেকে কোনো এইটারে কপি করা যাবে না, অর্থাৎ অনলাইনের মধ্যেই হবে কিন্তু কোনোভাবে এটারে বাড়ানো যাবে না, কমানো যাবে না, এবং এইখানে এটা একটা ডিস্ট্রিবিউটেড লেজার হবে। এই যে ডিস্ট্রিবিউটেড লেজার, প্রত্যেকে প্রত্যেকেরটা দেখতে পারবে, কার কত ব্যালেন্স আছে, কে কত, কোনো এখানে মিডিয়াম লাগবে না, এবং তারা একজন আর একজনের কাছে এটা লেনদেন করতে পারবে, এবং এইটাকে টাকা হিসেবে আমরা সম্মতি দিতে চাই। এখন কথা হইলো, এবার আসি সামারিতে। যদি কোনো একটা নেটওয়ার্ক, এই যে নেটওয়ার্ক ধরে নেন যেটার মধ্যে ওই সাইফার ক্রিপ্টোগ্রাফিক ফ্যাসিলিটি বা তার যে উপাদান সেগুলো থাকবে, ক্যারেক্টারিস্টিক্স থাকবে, এবং সেটা ডিস্ট্রিবিউটেড হবে। 3 নাম্বার হলো এটা নির্দিষ্ট গোষ্ঠী এইটাকে টাকা হিসেবে বিবেচনা করবে। 4 নাম্বার হলো এইটাকে বাড়ানো যাবে না কপি পাস্ট কপি করে। 5 নাম্বার হলো এই নেটওয়ার্কের মধ্যে যারা থাকবে তারা একটা ঘটনা ঘটে গেলে এটাকে কোনো রকমের এডিট করতে পারবে না, কোনো কিছু করতে পারবে না। 6 নাম্বার হলো এটা খরচ করলে কমতে থাকবে। 7 নাম্বার হলো এটা অর্জন করতে হলে এটা অর্জন করতে হবে, নাইলে এখানে বাড়বে না। এরকম যে সকল উপাদান যেগুলো আছে একটা নেটওয়ার্কের মধ্যে যদি থাকে চেইন আকারে, সেটাকে বলা হয়েছে ব্লক চেইন। সেটাকে বলা হয়েছে ব্লক চেইন। এই যে ব্লক চেইনের মাধ্যমে অনেক কিছু হইতে পারে, কিন্তু ব্লক চেইনের মাধ্যমে আপনি যখন কোনো টাকাকে লেনদেন করবেন তখন সেটাকে বলা হয় ক্রিপ্টোকারেন্সি। ব্লক চেইন একটা পদ্ধতি, যেই পদ্ধতির মধ্যে ডিস্ট্রিবিউটেড পদ্ধতি এইটা থাকবে। ব্লক চেইন এটাকে কোনোভাবে সংযোজন করা যাবে না। ব্লক চেইনের মধ্যে একটা ক্রিপ্টোগ্রাফির যে ক্যারেক্টারিস্টিক্স আছে সেইগুলো থাকবে, এবং এটা কোনোভাবে এডিট করা যাবে না, একদম ফাইনালাইজ হয়ে যাবে, একটা আরেকটার সাথে কানেক্টেড হইতে থাকবে। সেইটাকে বলা হয় ব্লক চেইন পদ্ধতি। আর ব্লক চেইন পদ্ধতিতে যে কারেন্সি গভর্নমেন্ট অনুমোদন করে না, কোনো একটা গোষ্ঠী যেটাকে কারেন্সি হিসেবে বিবেচনা করে, সেইটাকে বলা হয় ক্রিপ্টো কারেন্সি। সেটাকে বলা হয় ক্রিপ্টোকারেন্সি। হ্যাঁ, এখন যেটা হলো যে আমরা তাহলে ক্রিপ্টোকারেন্সি কিভাবে জানেন, এখানে একটা এক্সাম্পল দেই। এটা একটা ব্লক চেইন স্ট্রাকচার, সেখানে একটা ক্রিপ্টোকারেন্সির স্ট্রাকচার, ডেভিড সান্দ্রাকে 5 বিটকয়েন, লিসা সান্দ্রাকে 7 বিটকয়েন, মেরি জনকে 10 বিটকয়েন, ব্রায়ান লিসাকে 3.2 বিটকয়েন, ডেভিড সান্দ্রাকে 5 বিটকয়েন, এটা সে একটা সময়ের মধ্যে দিল। এইটা ট্রানজেকশন হলো একই সময়। এখন এখানে হতে পারে সিস্টেম বলে দিল যে প্রতি 5 মিনিট একটা করে ব্লক হবে, অথবা সিস্টেম বলতে পারে প্রত্যেকটা 50টা ট্রানজেকশনের পরে একটা ব্লক হবে, এরকম যাই হোক এই ব্লকগুলো তৈরি হবে। যেরকমের হয়েছে এখানে যদি দেখেন এই সকল ট্রানজেকশন মিলে
এই ব্লকটা তৈরি হয়েছে, ব্লক নাম্বার 149। এই ব্লকটা তৈরি হওয়ার পরে এইটা গিয়ে যুক্ত হবে ব্লক 148 এর সাথে, এবং এই 149-এ প্রিভিয়াস ব্লকের যে আইডি, সেই আইডি কিন্তু এখানে দেখা যাচ্ছে। প্রিভিয়াস ব্লকের আইডি হলো 148, এর আইডি হলো MA83। এখানে দেখেন প্রিভিয়াস ব্লকের আইডি আছে MA83 এরকম। এবং এটা একটা ব্লক আর একটা ব্লকের সাথে এরকমের চেইন আকারে সংযুক্ত হয়, এই জন্য এটাকে বলা হয়েছে ব্লক চেইন। তাহলে আমরা যদি এবার একটু সংক্ষেপ করি, তাহলে যেটা দাঁড়ায় সেটা হলো যে ব্লক চেইনের মাধ্যমে যদি কোনো একটা কারেন্সির লেনদেন হয় তাহলে সেটাকে বলা হয় ক্রিপ্টোকারেন্সি। সারা পৃথিবীতে সর্বপ্রথম যে ক্রিপ্টোকারেন্সি ছিল সেটার নাম ছিল বিটকয়েন। এই যে 2009-এ সাতোশি নাকামোতো নামক যে ভদ্রলোক ব্লক চেইনের আইডিয়াটা জেনারেট করলেন অ্যান্ড এই ক্রিপ্টোকারেন্সি জেনারেট করলেন, উনি একটা পেপারের মাধ্যমে এটা করছেন, সেটা হলো বিটকয়েন হোয়াইট পেপার। এইটা 2008-এর 31 অক্টোবর এটা পাবলিশ হয়। এটার মাধ্যমেই সারা পৃথিবীতে এই পেয়ার টু পেয়ার ইলেকট্রনিক ক্যাশ সিস্টেম মানে এই বিটকয়েনটা এস্টাবলিশ হয়। তাহলে আমরা যদি বলি সেটা হলো এই, বিটকয়েন হলো দুনিয়ার সর্বপ্রথম ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সি হলো ব্লকচেইন পদ্ধতির মাধ্যমে যদি কোনো কারেন্সির লেনদেন হয় তাহলে সেটাকে বলা হয় ক্রিপ্টোকারেন্সি, যেটা সেন্ট্রাল অথরিটি এটাকে অ্যাপ্রুভ করে না, একটা নির্দিষ্ট গোষ্ঠী এটাকে কারেন্সি হিসেবে বিবেচনা করে। থার্ড নাম্বার হলো এটা একটা ব্লক চেইনের মাধ্যমে, ব্লক চেইন হলো একটা নেটওয়ার্ক। তাহলে তিন জিনিস ব্লক চেইন। এই যে বিটকয়েন আমরা যেটা বললাম, এখন সারা পৃথিবীতে 1800-র মতো এই কয়েন আছে, ক্রিপ্টোকারেন্সি আছে, বিটকয়েন, ইথেরিয়াম, লাইট কয়েন, এরকমের অনেক কিছু আছে। এই যে কয়েনগুলো এক একটার এক এক রকম মেকানিজম আছে। এখন এটা নিয়ে বিস্তারিত কথা বলা যাবে না, জাস্ট ধারণা আমি আপনাদেরকে দিলাম। ব্লক চেইন শুধুমাত্র যে ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন হয় বিষয়টা তা না। ব্লক চেইনের মাধ্যমে বিগ ডাটা স্কোরিং হইতে পারে, ই কমার্স হইতে পারে, এগ্রি চেইনে আসতে পারে, গভর্নমেন্ট চেইনে আসতে পারে, সাপ্লাই চেইনে ব্লক চেইন ব্যবহৃত হতে পারে। মানে ব্লক চেইন টেকনোলজিটা এখন বাংলাদেশ সারা পৃথিবীর মানুষের কাছে খুবই সমাদৃত একটা টেকনোলজি। কারণ হলো এটা এত সুন্দর, এতটাই আধুনিক, এতটাই রিলায়েবল যে এটার মধ্যে কেউ 2 নাম্বারই, 5 নাম্বারই, 6 নাম্বারই এইগুলা করতে পারে না। একজন আরেকজনের সাথে সহজেই কানেক্ট হতে পারে। এবং এটার মধ্যে একটা ঘটনা ঘটে গেলে তখন এই ঘটনাটা আর কোনোভাবে এটাকে হ্যাক করা যায় না, কোনোভাবে এটাকে রিমুভ করা যায় না, কোনো কিছু করা যায় না। সারা পৃথিবীতে ডিজিটাল ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন যে অগ্রগতি সেটা হলো এই স্লাইডের মাধ্যমে দেখানো হয়েছে। এটা নিয়ে এর আগেও কথা বলা হয়েছে। আর একটা হলো সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি। সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি সারা পৃথিবীর সেন্ট্রাল ব্যাংক যারা আছে বাংলাদেশ ব্যাংকের মতো, তারা বিবেচনা করলো সেটা হলো এই, 11টা 36 বাজে, আপনাদের যাদের ব্যস্ততা আছে তারা আপনারা চলে যান, পরে আপনি ভিডিও রেকর্ডটা দেখে নিয়েন, আমি শেষ কনক্লুডে যাচ্ছি। সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি যেটা আছে, সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি হলো যে সারা পৃথিবীর যত সেন্ট্রাল ব্যাংক আছে তারা বিবেচনা করলো যে আমরা এই টাকা ছাপানোতে অনেক খরচ, এই খরচটা আমরা কমাতে চাই। তারা ওই ব্লক চেইনের মাধ্যমে যে আমাদের গতানুগতিক যে ফাইন্যান্সিয়াল সিস্টেম আছে এইটাকে তারা পরিচালনা করতে চায়, সেটেলমেন্ট করতে চায়। এটার জন্য সারা পৃথিবীর সেন্ট্রাল ব্যাংকের যারা আছে তারা বলছে সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি চালু করতে চায়। বাংলাদেশও এরকমের একটা 75টার একটা কনসোর্টিয়ামের একটা গ্রুপের মেম্বার। এবং 2025 সালে তাদের টাইম লাইন তাদের শেষ হয়ে গেছে। বাংলাদেশের আমি যতদূর জানি তাদের যে প্রস্তুতি আছে, বাংলাদেশ ব্যাংক চাইলে এখন যে কোনো সময় সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি চালু করতে পারে। আপনারা ফিনটেক যারা শিখবেন তারা এই সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি সম্পর্কেও একটু জানাশোনার চেষ্টা করবেন। তাতে করে সুবিধা হলো যে সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি আপনি জানলে যখন এটা চালু হবে তখন এটা সম্পর্কে আপনি ই করতে পারবেন, কন্ট্রিবিউট করতে পারবেন। এবার একটা কেস স্টাডি আমি আপনাদেরকে বলে আমরা শেষ করব। একটু বিভিন্ন কারণে সময় বেশি লেগে গেছে, তারপরেও যাদের ব্যস্ততা আছে আপনারা চলে যান, রেকর্ড আপনারা দেখে নিয়ে পরের 10 মিনিট। যে সারফেস ওয়েব, আমরা যে ইন্টারনেটটা দেখি এই ইন্টারনেটের 3টা ভাগ আছে। একটা হলো সারফেস ওয়েব, একটা ডিপ ওয়েব, আর একটা হলো ডার্ক ওয়েব। আমরা যে গুগলে সার্চ দিলেই কিছু পেয়ে যান এটাকে বলা হয় সারফেস ওয়েব। আর এই যে গুগলের পিছনে আমরা যে কার্ডের লেনদেন করলাম, কার্ডের লেনদেনে আমরা পেমেন্ট প্রসেসর দেখলাম, অ্যাকোয়ারিং ব্যাংক দেখলাম, সার্ভার দেখলাম, এদের কাউরে কিন্তু আপনি দেখতে পান না। এই যাদেরকে দেখতে পান না কিন্তু তারা ইন্টারনেটের কার্যক্রম পরিচালনায় সহায়তা করে, এদেরকে বলা হয় ডিপ ওয়েব। আরেকটা আছে হলো ডার্ক ওয়েব। এইটার সংখ্যাটা এটা হলো আপনি কোনোভাবে এই সারফেস ওয়েবের এই লিঙ্ক দিয়ে ঢুকতে পারবেন না, এটা একটা অন্ধকার জগৎ।
এই যে সারফেস ওয়েভ, আমরা যদি এই পুরো ওয়েভের ক্যাটাগরিটা দেখি, ডিপ ওয়েভ যেটা বললাম, ডিপ ওয়েভটা হলো 90% হলো ইন্টারনেটের জগৎ যেটা আছে, তার 90% হলো ডিপ ওয়েভ। আর আমরা যে যেটাকে সার্চ দেই, গুগল টুগল যা দেখি, এইটা হলো 4%। আর ডার্ক ওয়েভ যেটা আমরা বললাম, যে আমরা ডার্ক ওয়েভ যেটা বললাম, সেই ডার্ক ওয়েভ হলো 6%। এই যে ডার্ক ওয়েভের মাধ্যমে যেটা ঘটে সেটা হলো, এটার মাধ্যমে আসলে অনেক রকমের মানি লন্ডারিং, আরো অন্যান্য যা আছে, আম, এই এই রকমের যা যা আছে এইগুলো সবই এইগুলো ঘটে ডার্ক ওয়েভের মাধ্যমে। ডার্ক ওয়েভে ঢুকতে হলে আপনার একটা স্পেশাল ব্রাউজারের মাধ্যমে ঢুকতে হয়, এটাকে বলা হয় ওনিয়ন ব্রাউজার। পেঁয়াজের যেরকমের খোসা ছাড়াই নিলে আর কিছু পাওয়া যায় না, সবই একটার পর একটা খোসা খোসা খোসা। ওরকম ভাবে আপনি যখন খোসাগুলো ছড়ায় নেবেন, ঠিক ওরকম ভাবে 1995 বা 1996 এর দিকে ইউএস নেভি তারা একটা কি করলো, একটা ব্রাউজার বানাইলো, যাতে করে ওই ব্রাউজারে যদি কেউ লেনদেন করে তার যেন ট্রেস পাওয়া না যায়। ওইটাকে বলা হয়েছে তারা ওনিয়ন ব্রাউজার, ওনিয়ন রাউটার ব্রাউজার। এর একটা নাম হলো টর ব্রাউজার। এই টর ব্রাউজার দিয়া বেসিক্যালি ডার্ক ওয়েবে ঢুকতে হয়। ডার্ক ওয়েবের মধ্যে মানি লন্ডারিং থেকে শুরু করে অস্ত্র বেচা কেনা এইগুলোর কাজ বাজ করে সব, যত 2 নম্বর। একটা ডার্ক ওয়েবের একটা এক্সাম্পল আপনাদেরকে যদি বলি, দ্য সিল্ক রোড। সিল্ক রোডের মধ্যে এখানে একজন ভদ্রলোককে আপনি দেখতে পাচ্ছেন, এই ভদ্রলোকের নাম হলো রস উলব্রিচ। এই রস উলব্রিচ যে যে রস উলব্রিচ, সে হলো একজন লাইব্রেরিয়ান ছিল। সে একটা এই ডার্ক ওয়েবের মধ্যে একটা মার্কেট প্লেস চালু করেছিল। সেই মার্কেট প্লেসের মাধ্যমে সে এইসব লেনদেন করত, এবং সেখানে সে গাঁজা এরকমের মাদক জিনিসপত্র এইগুলো সব বেচা কিনা করতো। এই যে সিল্ক রোড যেটা, এটা হলো এখানে সে যেটা করছে, আপনারা একটু সার্চ দিয়ে দেখে নেবেন। এই সিল্ক রোড পরে পুলিশ তাকে, এফবিআই তাকে এটাকে গ্রেপ্তার করে। ঘটনা হলো, এটার যাত্রা শুরু হয়েছিল 6 ফেব্রুয়ারি 2011 থেকে 23 ফেব্রুয়ারি 2013। এই 2 সাল মাত্র, 2 বছর এখানে কার্যক্রম চলে এই সিল্ক রোডের। এর মধ্যে প্রায় 1 মিলিয়ন ট্রানজেকশন কমপ্লিট হয়, এবং এখানে যে পরিমাণ 10 মিলিয়ন বিটকয়েনের মতো এখানে আহ, লেনদেন হয়, যার 1.2 বিলিয়ন ইউএসডি এইখানে আসলে ছিল, লেনদেন হয়েছিল। 6 ফেব্রুয়ারি যখন তাকে এটাকে গ্রেফতার করা হয়, তখন দেখা যায় এর রেজিস্টার্ড অ্যাকাউন্ট ছিল 1 মিলিয়ন, এবং মানে 10 লাখ মানুষ এখানে লেনদেন করছে। এটা একটা ভয়াবহ অবস্থা। যদিও এটাকে গ্রেফতার করা হয় পরবর্তীতে, এবং তারে আজীবন ই করে দেয়া হয়, তারে জেল দেয়া হয়। কিন্তু এইটা একটা নজির হলো এই, যে তারা কি করতো, ধরে নেন এই ক্রিপ্টোকারেন্সির কিন্তু এক্সচেঞ্জ হাউস আছে, যারা ক্রিপ্টোকারেন্সি লেনদেন করতে চায় তারা চাইলে ওই যে ফিয়াট কারেন্সি যেটা আছে আমাদের, টাকা বা ডলার দিয়ে তারা ক্রিপ্টোকারেন্সি কিনতে পারে। এটা আমেরিকা, ইউএসএ তে এটা অ্যাভেলেবেল। আমেরিকার প্রত্যেকটা জায়গায়, গ্যাস স্টেশন বা মার্কেট প্লেসে যেগুলো আছে, সেগুলো হলো এই, যে সব জায়গায় আহ ই আছে, যে এরকমের এক্সচেঞ্জ হাউস আছে। আপনার যদি ফিয়াট কারেন্সি থাকে, আপনি ওখান থেকে ক্রিপ্টোতে লেনদেন করতে পারবেন। তো এই ক্রিপ্টোতে সিল্ক রোডে এই যে পদ্ধতি যেটা দেয়া হলো, বায়াররা তারা কি করতো, তার ডলার দিয়ে সে বিটকয়েন কিনতো, বিটকয়েন থেকে তার ওইটা থেকে এই সিল্ক রোডের এখানে একটা ওয়ালেট ছিল, এই ওয়ালেটে টাকা ট্রান্সফার করতো, তারপর এখান থেকে কেনাকাটা করতো। এফবিআই তারা দেখলো বিভিন্ন সময় তারা গাঁজা বা এই মাদক তারা বিভিন্ন সময় পোস্ট অফিসে বা বিভিন্ন জায়গায় পাচ্ছে, কিন্তু তারা কোত্থেকে কেনা বেচা হয় এটা খুঁজে পাচ্ছিল না। পরে খুঁজতে খুঁজতে তারা এই ডার্ক ওয়েবের মধ্যে এটা পেলো। এটা হলো দ্য সিল্ক রোড। এর ডকুমেন্টারিও আছে, আপনারা এটা দেখে নিতে পারেন।
তো যেহেতু সময় স্বল্পতা, এই জন্য আমার একটু ডিটেইলে আমি আসলে বলতে পারিনি। কিন্তু আমার বলার আসলে ইচ্ছা ছিল। এবার আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটা নিয়ে আমি একটু শুনতে চাই। কারো কোনো জিজ্ঞাসা আছে? স্যার স্যার ব্লক আমি চেইনের আসসালামু আলাইকুম। হ্যাঁ। জি স্যার, আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে ক্রিপ্টোকারেন্সির ব্যাপারটা আর কি। ক্রিপ্টোকারেন্সির ব্যাপারটা যেহেতু আপনি বলতেছেন গোষ্ঠী, তো এখন আমাদের ডোনাল্ড ট্রাম্পেরও বিটকয়েন আছে। তো আমি যেটা জানতে চাচ্ছিলাম, এটা আসলে একটা গোষ্ঠী বা এই ব্যক্তি এটা পরিচালিত করে। হ্যাঁ, তো এখন আমার কথা হচ্ছে উনি এই পাওয়ারটা কিভাবে পাচ্ছে? কি ওনার নিজস্ব সম্পদ আছে সেজন্য পাচ্ছে? হ্যাঁ, বুঝি নাই, বুঝি নাই, আবার বলুন। না, আমার কথা হচ্ছে বিটকয়েন যেটা আছে, ক্রিপ্টোকারেন্সি যে লেনদেনটা আছে, সেটা তো সেটা একটা দেখছি আমরা বিটকয়েন। তো এটা তো হয়তো গোষ্ঠী ব্যবহার করতেছে অথবা কোনো ব্যক্তি করতেছে, যেমন আমাদের ডোনাল্ড ট্রাম্পেরও একটা বিটকয়েন আছে ব্যক্তিগত। তা আমি বলতে চাচ্ছি, আমার প্রশ্ন হচ্ছে এই জিনিসটা তারা যে আমাদের উপর চাপিয়ে দিচ্ছে বা আমাদের সাথে করতেছে, এটা কি তাদের ব্যক্তিগত ক্ষমতা, নাকি তাদের ব্যক্তিগত কোনো সম্পদের কারণে তারা এটা করতে পারতেছে? ক্ষমতা, শক্তি, সবকিছুর জন্যই তারা পারতেছে। টেকনোলজিতে তারা ডেভেলপ, তারা সারা পৃথিবীর ইকোনমিক কন্ট্রোল করে। সবকিছুর জন্যই আপনি তাদেরকে ফলো করতে পারেন না, ওয়েনে। তাহলে তো স্যার, তাহলে তো আমি বলি, ধরেন আমরা মুসলিমরা ওনাদের এই ডোনাল্ড ট্রাম্পের বিটকয়েনটা কিনলাম, তো উনি চাইলে তো আমাদের বোকা বানতে পারে, বা উনি চাইলে তো কিন্তু হুট করে আপনি বিটকয়েন তো পুরো দূরের কথা। আপনি 1971-এ প্রেসিডেন্ট নিক্সন সে গোল্ড স্ট্যান্ডার্ড থেকে এখন যে ফিয়াট কারেন্সি সারা পৃথিবীতে চলতেছে, আপনি যেটারে টাকা মানতেছেন, এটা কি আসলে টাকা? এটা কি? এটা তো কিছু না। আজকের এসে যদি কেউ বলে যে আপনার কাছে ধরে নেন 5 কোটি টাকা আছে, এটা ক্যাশ আছে, কেউ যদি এসে যদি বলে যে না এই দেশটারে কেউ দখল করে নিছে, এরপরে সে যদি এসে বলতে চায় যে না আমি এই টাকা মানি না, আপনি কালকে ফকির হয়ে যাবেন। কোনো স্ট্যান্ডার্ড, গোল্ড স্ট্যান্ডার্ড ছিল, এটা না করে দিছে, তারা এটাই মানতে হচ্ছে। সারা পৃথিবীতে এখন যে টাকার পরিমাণ যেটা চলতেছে, এইটা আসলে টাকা মানে কেমন টাকা? এটাকে বলা হয়েছে হুকুমি মুদ্রা, মানে ফিয়াট কারেন্সি। এইটা কারো কিছু করার নাই রে ভাই। করতে পারলে না সেই স্যার, অবস্থা না দেখি। স্যার, এটা তো সর্বজন স্বীকৃত। আমাদের টাকা, বাংলাদেশের টাকা, তারপর ইন্ডিয়ার রুপিয়া, হ্যাঁ, আর আরবের দেরহাম, এগুলো তো সর্বজন স্বীকৃত একটা বিষয়। কিন্তু এটা যেহেতু সর্বজন স্বীকৃত বিষয় না, সেই জন্য বলছিলাম আর কি ভাইয়া, প্রশ্নটা। নাইম নাইম ভাই, আপনি এটার সাথে একটু পরিচিত। স্যার যে বিষয়টা বুঝাইছেন, আপনার এই ক্রিপ্টোকারেন্সি ব্যবহার যারা করে ওরা এটারে ভ্যালুয়েবল মনে করে, ওরা এটারে আমরা যেমন টাকারে মূল্যবান মনে করি, ক্রিপ্টোকারেন্সি যারা ব্যবহার করে ওরা এটারে ওরকম মূল্যবান মনে করে দেখেই ব্যবহার করতে পারে। হ্যাঁ, হ্যাঁ, বিষয়টা তাই। তারা ওইটারে কারেন্সি ভাবে। এবং এইটা কারেন্সি আপনি নিতে পারবেন না, কারণ হলো আপনার কাছে ভাই কয় টাকা আছে? যারা 2 নাম্বারই করে তাদের ব্ল্যাক মানি, তাদের সংখ্যা বেশি। আপনি তার সাথে তো পারবেন না। বাংলাদেশ থেকে 10 লাখ মানুষ ক্রিপ্টোকারেন্সির ওয়ালেট ইউজ করে। সারা পৃথিবীতে টাকা চুরি করার এখন একটা অন্যতম মাধ্যম এই ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট। সারা মানুষ সারা পৃথিবীতে ডেভেলপ কান্ট্রিতে যারা রাজনীতি করে, টাকা পয়সা, ব্ল্যাক মানি যাদের আছে, তারা সবাই ক্রিপ্টোকারেন্সির থ্রুতে তারপরে টাকা পাচার করে। টাকা যায় কোথায়? যায় আমেরিকায়। আমেরিকায় গিয়ে তারা ফিয়াট কারেন্সি বের করে এবং তাদের সোসাইটিতে তারা ধরেন একটা বাড়ি কিনবে। তাহলে এটা তো ওই দেশের উপকার হয়, তাদের জিডিপিতে এই ট্রানজেকশনটা আসে। এই বাস্তব একটা সকল পৃথিবীর ডেভেলপড কান্ট্রি তারা এই ক্রিপ্টোকারেন্সি বাঁচায় রাখছে। যারা এই টাকা চুরি করবে তারা যেন তার দেশে গিয়ে এই টাকা খরচ করতে পারে, এই জন্য। এটা আপনার আমার কিছু করার স্যার নাই রে ভাই। যদি স্যার আপনি এখানে কিছু করতে চান এজ এ মুসলিম কমিউনিটি হিসেবে, তাহলে আপনাকে আরো যেটা করতে হবে, টেকনোলজি থেকে শুরু করে অনেক কিছু ডেভেলপ করতে হবে। এইটা আদৌ কতদিনে মুসলিমরা পারবে সেটা আমি জানি না। স্যার ব্লক চেইনের বিষয়টা কি একটু সংক্ষিপ্ত করে আরেকটু বুঝে দেওয়া যাবে? ব্লক চেইনের ব্লকচেইন বিষয়টা। হলো এমন একটা টেকনোলজি, যেই টেকনোলজির মাধ্যমে আসলে সিকিউর ট্রানজেকশন বা সিকিউর কার্যক্রম পরিচালনা করা যায়। এটা এতটাই সিকিউর, এটাকে হ্যাক করা প্রায় অসম্ভব। এবং এখানে কোনো একটা ঘটনা ঘটে গেলে তখন সেইটা ওইখানে এডিট করা যায় না। এবং এই টেকনোলজির মাধ্যমে অনেক ধরনের কার্যক্রম চলতে পারে। আর এই টেকনোলজিটা হলো যে যখন কোনো ঘটনাগুলো ঘটে, একটা ঘটনার সাথে আর একটা ঘটনার একটা লিঙ্ক থাকে। এজন্য এটার হিস্ট্রি কখনো মুছে ফেলা যায় না। যেরকমের একজন মানুষ জন্ম হওয়ার পরেই যদি তার সবকিছু যদি ব্লক চেইনে এন্ট্রি দিয়ে দেন, তাহলে সে কোথায় পড়ালেখা করছে, কি করছে, কোনো কিছু মোছা যাবে না। এটা একদম সিকিউর একটা হবে। এবং এটা সিকিউর যদি হয়ে যায়, তাহলে এটা ট্রান্সপারেন্সিও বেশি থাকবে, স্বচ্ছতা বেশি থাকবে। সে কারণে সারা পৃথিবীর মানুষ এই টেকনোলজিটাকে তারা পছন্দ করে। আমার বইগুলোর দাম, হাসান হীরা জানতে চেয়েছেন, এটা আমি জানি না। বইয়ের দাম বেশি না ভাই।
এই বইটই করে আসলে আমি পুরো লসে আছি। আহ, কিন্তু এটা পাবলিশাররা জানে, তাদের কাছে এই বই খবর, আমার কাছে দামের বিষয়টা আমি জানি না। এই বইগুলো করার উদ্দেশ্য হলো যে আমি এই যে নলেজ যেটা আমি শিখতে পেরেছিলাম, সেইটা ওই রাসূলের হাদিসের একটা আমল করা, যে আমি শিখেছিলাম সেইটা ট্রান্সমিট করার চেষ্টা করা। কিন্তু এইগুলো আসলে খুবই, বাংলাদেশে অন্তত বই এইটা অনেক কঠিন ভাই। কঠিন মানে একটা বই লিখতে যেই পরিমাণ সময় দেয়া লাগে, এই সময়ের মধ্যে আমি ধরেন 100টা রিসার্চ পেপার করতে পারি, 20টা যদি ক্লাস নেই, যদি একটা কোম্পানিতে কনসালটেন্সি দেই, তাইলে আমি অনেক টাকা পাইতে পারি। কিন্তু এই বই লিখে কোনো কিছু পাওয়া যায় একদম কিছুই নাই। ধরেন বই থেকে আমার হলো লাখ টাকা খরচ হয়েছে, কিন্তু 2 পয়সা আমার ব্যাক আসে নাই, এরকমের একটা সিচুয়েশন। অতএব এই বইয়ের বিষয়ে আমি জানি না, কিন্তু তার মানে এই না যে বই লেখা থামবে। এটা আমি চালিয়ে যাবো ইনশাল্লাহ। এটা আপনাকে অনলাইনেই যারা বিক্রি করে তাদের কাছ থেকে নিতে হবে, দাম বেশি না, এটা তো কাগজের বই, দাম খুবই কম। সেই হিসাবে কত, খুবই কম আর কি। আমার তো ভাই বই আছে, এরকমও বই আছে যেটা আমার এক একটা বইয়ের দাম 8-10 হাজার টাকা। তো এইগুলো তো শয়ের মধ্যে, কোনো বই হয়তো বা 300 টাকার উপরে না বা 200 টাকার উপরে না। এই হলো আমার বই যেগুলো আছে সেগুলো হলো এই বই। তো আপনারা সবাই ভালো থাকবেন, আর হলো সময় স্বল্পতার জন্য আপনাদের সাথে অন্য আলাপ করা যায় না, কারো স্যার যদি একটা প্রশ্ন। জি বলেন, টেকনো। স্যার এই আমাদের দেশে যে টাকাগুলো তৈরি হয় এগুলো আসলে এই কোন সম্পদের ভিত্তিতে তৈরি হয়? বাংলাদেশ ব্যাংকের কাছে মানে মানে না, কোনো ওদের কাছে কি কোনো সম্পদের এরকম- ভিত্তিতে তৈরি হয় না। বাংলাদেশ ব্যাংকে একটা পলিসি আছে, মনিটারি পলিসি, তৎপ্রেক্ষিতে তাদের কিছু হিসাব নিকাশ আছে, তাদের এইটা ইচ্ছা মতো তাদের যখন মনে হয় যে এত টাকা ছাপানো লাগবে এটা ছাপায়। এটাই তো বললাম, 1971-এর যে প্রেসিডেন্ট নিক্সন, সে যখন এই ফিয়াট কারেন্সিতে আসে, এরপরে আমেরিকায় কিন্তু বহুবার $1 ট্রিলিয়ন তারা ইচ্ছা মতো ছাপাইছে। এই কোভিড এর সময় তারা ইচ্ছা মতো ছাপাইছে, কোনো আইন কানুন তারা মানে নাই। এই ডোনাল্ড ট্রাম্প, সে মানে কিছু, এটা তো দেখতেই পাচ্ছেন। এখন টাকা স্যার বা অর্থনীতির এই বিষয়টা খুবই জটিল। এটা সাধারণ মানুষের কাছে অলমোস্ট আসেও না, এই জন্য মানুষজন জানে না। এইটার কোনো আসলে কিছু নাই এখন। স্যার একটু জিডিপি বাড়ে কমে কিভাবে, এটা যদি একটু ও অল্প করে ভাই, বলতেন। এটা এখন ভাই এখন এটা বলা অন্য মুশকিল। ক্লাসের আলোচনা, ওটা অন্য ক্লাস আলোচনা হবে, ওটার সময় আমাদের নির্ধারণ করা আছে। জি আচ্ছা জি, আচ্ছা এটা ঠিক আছে এটা স্যার, খুব ঠিক আছে। আলোচনা। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাই আপাতত আজকে এখানে রাখি। স্যারের মোটামুটি দীর্ঘ সময় আলোচনা হয়েছে। স্যার আমাদের সময় দেওয়ার কথা ছিল 1 ঘন্টা, সেখানে স্যারের মতো ব্যক্তি আমাদেরকে 2 ঘন্টা সময় দিয়েছে। এটা আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট বলতে পারি। জি, তাছাড়া সবাই স্যারের ভালো একটা শিটও থাকবেন দেওয়া ভাই। হয়েছে লাস্টে আমাদেরকে। শেষ করি, মিজানুর রহমান ভাই, আপনি সবকিছু ওনাদের সাথে শেয়ার করে দিয়ে জি ক্লাসের স্যার, নোট আর জি স্যার। স্লাইড স্যার আছে। অনেক শুক্রিয়া স্যার, সবাই আপনি ভালো আমাদের। থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।